সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমরা যে বিষয়টা আজকে আলোচনা করতে চাই সেখানে এই যে সারা বিশ্বে যে মন্দা, বৈশ্বিক চাপ, আবার আমাদের অর্থনৈতিক অবস্থাও একটু চাপের মধ্যে, সামাজিকভাবে আমরা একটু বিপদগ্রস্ত, এই বিষয়গুলোকে নিয়ে যারা এখন ইনভেস্ট করছেন বা করার কথা ভাবছেন, একটা সবসময় কিন্তু কিছু ইনভেস্টর আছে যে কোনো পরিস্থিতিতেই তারা ইনভেস্ট করে, বা যারা স্বপ্নের বাসস্থানটা এখনই পরিকল্পনা করছেন বা অনেক দিন আগ থেকে পরিকল্পনা করছেন, কিন্তু একটা শেষ পর্যায়ে আছেন, কয়েকটা প্রপার্টি দেখেছেন, এখন হয়তো আপনারা একটা ফাইনাল সিদ্ধান্তের দিকে যাচ্ছেন। সার্বিকভাবে সবাইকে আমরা একটা পরামর্শ দিতে চাই কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা একটু কেয়ারফুল থাকবেন এবং আপনাদের ভবিষ্যৎ এই যে ইনভেস্টমেন্টটা সেটা যেন লাভজনক হয়, অথবা নিজের বাসস্থানের ক্ষেত্রেও যেন এই আজকের আলোচনাটা যেন আপনাদের কাজে লাগে, এরকম করে সাজানো হয়েছে। চলুন তাহলে মূল আলোচনায় যাই। আমরা যে বিষয়গুলো আলোকপাত করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা প্রথমেই দেখব যে আমি যেখানে ইনভেস্ট করছি সেই লোকেশনটা কি কি কারণে আমি সিলেক্ট করলাম। সেটা কি এখানে একটা লং টার্ম বেসিসে ইনভেস্টের জন্য এই প্রপার্টিটা বা এই ল্যান্ডটা আগামী দিনে আমাকে ভালো প্রফিট দেবে এই কারণে ঠিক করলাম, নাকি আমার বাচ্চা এবং আমার অফিস সারাউন্ডিং যে বিষয়গুলো আছে সেটা আমার খুব হাতের নাগালের মধ্যে আসবে, আমাদের কিছু কস্টিং সেভ হবে, যে কারণে আমি এই প্লেসটাকে চুজ করলাম। অথবা আমি একটা ভালো প্রাইস পেয়েছি, যে প্রাইসটাতে আমি এই প্রপার্টিটা ডিল করলে আমি যদি সেলও করি তাহলে সেখানে একটা ভালো প্রফিট আমি নিতে পারবো। আমি জানি না আপনি কোন সিদ্ধান্তটা কোন সাবজেক্টের উপরে নিচ্ছেন, কিন্তু আলোচনাটা যদি আমরা শেষ পর্যন্ত যেতে পারি তাহলে আপনার কোনো প্রপার্টিতে ইনভেস্ট করার জন্য এই বিষয়গুলো খুব একটা ভালো হেল্প করবে বলে আমি মনে করি। সেটা হচ্ছে প্রথমত আমাদের যেমন লোকেশন দরকার, তেমনি আমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এক এক জায়গার ট্যাক্স কিন্তু এক এক রকম। একটা সিটির মধ্যেই আছেন, ধরেন ঢাকা সিটিতেই আছেন, গাজীপুরে একরকম ট্যাক্স আছে, আপনি গুলশানে একরকম আছে, বনানীতে একরকম আছে, আবার মোহাম্মদপুরে একরকম আছে। তার মানে এই যে কোন এরিয়ার বা ল্যান্ডের টাইটেলটা কি সেটার উপরেও কিন্তু আপনার রেজিস্ট্রেশন কস্টটাও নির্ভর করে। সো আপনাকে কিন্তু ল্যান্ডের টাইটেল বা প্রপার্টিটা কোন এরিয়ায়, সেটার ইনকাম ট্যাক্সটা কত আসবে, সেই বা প্রপার্টি ট্যাক্সটা কত আসবে, সেইটা কিন্তু আপনাকে প্রথমে একটু চেক করে নেওয়া ভালো। কারণ কি আপনার ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু এটাও অ্যাড হবে। তার মানে আপনি কত প্রাইসে কিনলেন তাহলে সেটা ক্যালকুলেশন করতে আপনার সুবিধা হবে। আবার যদি আপনি ধরেন যে আপনি যে ফ্ল্যাটটা কিনছেন সেই ফ্ল্যাটটা সেকেন্ড হ্যান্ড নাকি ফার্স্ট হ্যান্ড বা অনগোয়িং প্রজেক্ট থেকে কিনছেন, আপনি কি ওই এলাকাটা সার্ভে করেছেন, আপনি নিজে করেছেন নাকি কাউকে দিয়ে করিয়েছেন। এখন কিন্তু অনলাইনেও প্রচুর ইনফরমেশন পাওয়া যায়, অনেক ডেভেলপার কোম্পানি কিন্তু অনলাইনেও তাদের প্রপার্টির অ্যাড দিচ্ছে। সো আপনি ইজিলি তাদেরকে কথা বলে, ফোন করে, অথবা আপনার অফ ডেতে কিন্তু আপনি সেই প্রপার্টিগুলো ভিজিট করতে পারেন। তার মানে আপনি কোন এলাকায় ইনভেস্ট করছেন সেই এলাকা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। ল্যান্ডের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখি যে আমাদের সতর্ক থাকতে হবে যে আপনি কোনো ডেভেলপারের কাছ থেকে কিনছেন কিনা, মানে যারা ল্যান্ড ডেভেলপ করে তাদের কাছ থেকে কোনো প্লট কিনছেন কিনা, সেই প্লটটা বা সেই ডেভেলপার কোম্পানির ওই প্রজেক্টটা এটা কি অ্যাপ্রুভড কিনা। অথরিটি, বিভিন্ন ধরনের অথরিটি আছে, সেই অথরিটিদের কাছ থেকে তারা অ্যাপ্রুভাল পেয়েছে কিনা। তা না হলে কি হবে যে এই প্ল্যানটা, এই ল্যান্ডটা কিনলেন কিন্তু দেখা গেল রাজুক প্ল্যান পাস করছে না, কারণ অনেকগুলো অথরিটির কাছ থেকে তারা পারমিশন নেয়নি। এই কারণে আপনাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে যে কোম্পানি পারমিশন পেয়েছে কিনা এই ল্যান্ডটা কেনার, এই প্রজেক্টটা ডেভেলপ করার ক্ষেত্রে অথরিটিদের কাছ থেকে, অথবা আপনি যে প্লটটা কিনছেন সেই প্লটের ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। তা না হলে কিন্তু আপনার এই ইনভেস্টটা একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল। তাহলে আমরা দেখব যে আমরা যদি কোনো ল্যান্ড ডেভেলপারের কাছ থেকে কিনি তাহলে ডেভেলপার কোম্পানি এবং ওই প্রপার্টি দুটোরই ডকুমেন্টটা চেক করা ভালো। অনেক সময় দেখা যায় যে এখানে সিটি জরিপে বা
একটা আপনি যদি একটু খেয়াল রাখেন তাহলে এখানে কোনো হাইওয়ে বা এরকম কোনো সরকারি সংস্থা আছে কিনা যাদের এটা অ্যাকোয়ার করার কথা, যে 2-4-5 বছরের মধ্যে এখানে কনস্ট্রাকশন করবে বা এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা সেটাও চেক করে নেওয়া উচিত। কারণ আপনি যে প্রিপারেশন নিয়ে প্রপার্টিটা কিনলেন, দেখা গেল তার পাশ দিয়ে একটা 100 ফিট বা 200 ফিট রোড হওয়ার কথা, এটা ওই এলাকার মধ্যে দেখা গেল যে এটা সব অনেকেই জানে, আপনি খোঁজ নেননি জন্য জানেন না। তাহলে সেক্ষেত্রে কি হলো, আপনার এই ইনভেস্টমেন্টটা আবার এক ধরনের, এটা থেকে সরকার যখন অ্যাকোয়ার করবে তখন আপনি ওই মুহূর্তে হয়তো কেউ কিনবে না, অথবা প্রাইসটা পড়ে গেল, অথবা এখানে যারা নেগোশিয়েট করবে তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কেনই বা আপনি এই ধরনের ঝুঁকির মধ্যে পড়বেন? তাহলে আমরা চেষ্টা করে দেখব যে এখানে কোনো খাস জমি কিনা, অথবা সরকারের কোনো প্রজেক্ট বা কোনো পরিকল্পনার মধ্যে এই এরিয়াটা পড়ে কিনা, এটা একটা দেখার বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে এলাকাতে কোনো প্রপার্টি কিনছেন বা ল্যান্ড কিনছেন, সেখানে তার সারাউন্ডিং কি আছে। যেমন আপনি আসলে যেখানে কিনছেন সেখান থেকে হাইওয়ের ডিস্টেন্সটা আপনি চেক করতে পারেন। তারপরে এখানে বাজারটা মানে এমনি নর্মাল কাঁচা বাজার থেকে শুরু করে আপনি শপিং মলগুলো কত ডিস্টেন্সে আছে, সেটা কি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে গেলে আপনার সুবিধা, এখানে খরচটা কমে যাবে। প্রতিদিন কিন্তু আমাদের এই খরচগুলো একটা সময় বছরে ক্যালকুলেশন করে দেখবেন অনেক টাকা। সো আপনি যেহেতু একটা লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছেন, আপনি প্রতিদিন কিন্তু একটা ইনভেস্টমেন্টকে চেঞ্জ করতে পারবেন না। সো আপনার পরিকল্পনার মধ্যে এই বিষয়টাও থাকতে হবে যে এখানে আসলে হাসপাতাল কত দূরে, এমার্জেন্সি অনেক বিষয় হতে পারে, আপনার বাচ্চার স্কুলে পরিকল্পনা যদি থাকে, বা ইউনিভার্সিটি কত দূরে, স্কুল কলেজ, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই এখন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পরিকল্পনায় আনতে হবে। আপনি একই এলাকায় দেখলেন যে দুটো প্লট পেয়েছেন, একটা খুব দামি স্কুলের কাছাকাছি, আবার আপনি আরেকটা প্লট পেলেন যেটা হয়তো 1-2 লাখ টাকা বেশি যদি ওখানে পার কাঠায় দেন, তাহলে আপনি ওই প্লটটাই কিনতে পারতেন। তাহলে আপনার উচিত হবে ওইখানে প্রপার্টিতে ইনভেস্ট করা, যেটা কোনো প্রতিষ্ঠান, কোনো মার্কেট বা কোনো হাসপাতালের কাছাকাছি। তাহলে আপনার এই প্রপার্টিটা যদি কোনো দিন রেন্টে আপনি দেন, তাহলে সেই সুযোগটা কিন্তু আপনি পাবেন। নর্মাল একটা বাসার চেয়ে কিন্তু আপনার দেখবেন ওই যে ফ্ল্যাটটা, সেটার ভাড়াটা বেড়ে যাবে। তাহলে যেহেতু রেন্টাল ব্যাপারটা আসলো, সে কারণে কিন্তু আপনাদের রেন্ট নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। সেটা হচ্ছে যে আপনি যদি নিজের থাকার জন্য, অথবা আপনার একটা প্রফিট টেকিং করার ক্ষেত্রে, অথবা রেন্টে আপনি কোন কারণে প্রপার্টিটা কিনছেন, সেটা প্রথমে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি দেখা যায় যে একটা সেটেল এরিয়ার মধ্যে কোনো প্রপার্টি কেনার পরিকল্পনা করেন, যে একই এরিয়ায় যে এলাকাটা ডেভেলপ হয়ে আছে, মার্কেট টার্কেট এই বিষয়গুলো সেখানে সব কিছুই আছে, সেখানকার প্রাইসটা কিন্তু হাই হবে। আপনি যদি কম্পেয়ার করেন যে ওইটারই পাশে এক্সটেনশন কোনো এরিয়া যেখানে কেবল নতুন নতুন বিল্ডিং হচ্ছে, তাহলে দুইটার যদি আপনি ফ্ল্যাট কেনেন, পার স্কোয়ার ফিটে ডিফারেন্স পাবেন। নতুন বিল্ডিংগুলো যে হচ্ছে সেখানে আপনার সুযোগ সুবিধাগুলো একটু বেশি পাবেন। কিন্তু আপনি যদি রেন্টে দেন, তাহলে যেটা সেটেল এরিয়া, সেই সেটেল এরিয়ার মধ্যে কিন্তু রেন্টাল প্রপার্টিটা পারচেস করা উচিত। ধরেন আপনাদেরকে যদি একটা উদাহরণ দিয়ে আমি বলি, যে ঢাকা শহরে যদি উত্তরাকে আপনারা একটা মডেল হিসাবে দেখেন, তাহলে উত্তরা 3rd ফেজ, মানে যেটাকে 15, 16, 17 নাম্বার সেক্টর বলছি আমরা, বা 18, এই 3rd ফেজে এখন মেট্রো রেলের কানেকশন এসছে। তা মেট্রো রেলের এখান থেকে স্টার্ট করবে এবং মতিঝিল পর্যন্ত যাবে। তাহলে প্রতিদিন এখানে যে 2-4-5 হাজার মানুষের একটা ডেইলি ট্রানজ্যাকশন হবে, যাতায়াত করবে, তাদের এখানে বাসস্থানের সম্ভাবনাটা তৈরি হবে। তার মানে এখানে যে ফ্যামিলিগুলো থাকবে, তারা একটা ভালো ট্রান্সপোর্টেশন পেল, যে প্রতিদিন একটা কম সময়ের মধ্যে ঢাকা শহরের যে কোনো জায়গায় তারা দ্রুত যেতে পারছে, কম্পারেটিভলি আপনি যদি প্রাইভেট কার বা বাসে এই ধরনের ডিস্টেন্সে বা সময়ের কথা মনে করেন। তাহলে সে যদি 7 নম্বর সেক্টরে এখন ফ্ল্যাট কেনে, সেখান থেকে ডিস্টেন্সটা অযথা হয়ে গেল, কারণ নতুন ইনভেস্টমেন্ট আপনার থাকার জন্য, এবং ঢাকা শহরের আপনি অন্য প্রান্তে আপনার অফিস, তাহলে মেট্রো রেলকে আপনাকে কাজে লাগাতে হবে।
তাহলে আপনি কি 7 নম্বর সেক্টরে ফ্ল্যাটটা কিনবেন নাকি 15 নম্বর সেক্টরে ফ্ল্যাটটা কিনবেন? এটা আপনার বুঝতে হবে যে প্রতিদিন বাড়তি খরচটাকে আপনি যদি সেভ করতে চান, তাহলে এই যে সুযোগটা যেখানে আপনি প্রতিদিন যেতে হচ্ছে, আপনার কর্মসংস্থানটা যেখানে, সেই জায়গাটার কাছাকাছি আপনাকে থাকতে হবে। তার মানে কি, মেট্রো রেল স্টেশনের পাশাপাশি কোনো একটা ফ্ল্যাট বা প্লট যদি আপনি ইনভেস্ট করেন, সেটা আপনার রাইট ইনভেস্টমেন্ট হবে। আপনি যদি অপর প্রান্তে দেখেন যে আপনি একটু 2, 3, 4, 5 কিলোমিটার দূরে আপনি ইনভেস্ট করলেন, তাহলে প্রতিদিন 150 থেকে 200 টাকা আপনার বাড়তি খরচ যাচ্ছে। হয়তো আপনার প্রাইভেট কারের একটা ড্রাইভারের খরচের সমান পরিমাণ, মানে তাকে আপনার বাসার অন্য সার্ভিসের সাথে আপনাকে প্রতিদিন স্টেশনে দিয়ে যাওয়া নিয়ে আসা, এটাও একটা বাড়তি কাজের মধ্যে অ্যাড হচ্ছে। আবার যদি আপনি রিক্সায় করে আসেন, তাহলেও কিন্তু প্রতিদিন 100-150 টাকা রিক্সা ভাড়া বাড়তি খরচ হচ্ছে। একদিনে 150 টাকা হয়তো অনেক টাকা না, কিন্তু যখন আপনি মাসে বা বছরে ক্যালকুলেশন করবেন, তখন দেখবেন যে এটা বছরে প্রায় কয়েক হাজার, মানে লাখের কাছাকাছি বা এরকম একটা খরচ আপনি নিজেই ভুল সিদ্ধান্তের কারণে নিয়ে ফেললেন। এ কারণে আপনার এই যে দৈনিক যে চাহিদাগুলো, আপনার বাচ্চার স্কুল, আপনার ওয়াইফ যদি কর্মজীবী হন তাহলে তার কর্মস্থল, আপনার কর্মস্থল, এই বিচার বিশ্লেষণ করেই কিন্তু আপনাকে প্রপার্টিতে ইনভেস্ট করতে হবে। তার মানে আপনি যখন কোনো ইনভেস্ট করবেন, তখন কিন্তু ইমোশনালি ইনভেস্ট করা যাবে না। আপনাকে দেখতে হবে যে আপনার কাজে লাগে, খরচ কম হয় এবং ট্যাক্স বা অন্য বিষয়গুলোর সাথে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও আপনাদের মাথায় কিন্তু থাকতে হবে। আর রেন্টাল প্রপার্টি, মানে যেটা দিয়ে কালকে থেকে আপনি টাকা চাচ্ছেন, তাহলে আপনার কিন্তু অনগোয়িং প্রজেক্টে, মানে তখন কিন্তু উত্তরা 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর সেক্টর রেন্টের জন্য এই মুহূর্তে ভালো হবে না। হয়তো 2, 4, 5 বছর পরে এটা সব কিছু হয়ে যাবে, যখন মার্কেট টার্কেট, হাসপাতাল সব যখন হবে, তখন হয়তো এটা আপনার কাজে লাগবে। তখন কিন্তু কম্পারেটিভলি আপনি যদি 7 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর বা 3 নম্বর, 4 নম্বর সেক্টরে ইনভেস্ট করেন, তার মানে সেটা সেটেল এরিয়া। অথবা আপনি বনানীতে ইনভেস্ট করলেন, গুলশানে, ধানমন্ডিতে, মোহাম্মদপুরে ইনভেস্ট করলেন, যে এলাকার মধ্যে সব কিছু আছে, একটা বাসা কিনে আপনি কিন্তু পরের দিনেই টুলেট দিলে দেখবেন যে হয়ে গেল। আবার ওইটাই যদি আপনি 15 নম্বর, 16 নম্বরে দেখবেন যে 1 মাসেও হয়তো আপনার টার্গেট অনুযায়ী কোনো ভাড়াটিয়া পাওয়া যাচ্ছে না। এটা গেল আপনার লোকেশন ওয়াইজ বা আপনার সব কিছু মিলিয়ে একটা ইনভেস্টমেন্টের প্ল্যানের ক্ষেত্রে। আবার যদি অন্য বিষয়ে দেখি যে ফ্ল্যাটটা বা যে প্লটটা আপনি কিনছেন, সেটা কেনার সময় কিন্তু আপনাকে ডকুমেন্টগুলো ভালো মতো চেক করতে হবে। তার মানে কি, এটা খাস জমির মধ্যে আছে কিনা, এটার কোনো ধরনের সরকারের আপত্তি আছে কিনা, এখানে ব্যাংক লোন হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে। তার মানে কি, ওই যে প্লটের রিলেটেড যে ডকুমেন্টগুলো, খাজনা ঠিক মতো আপ টু ডেট হচ্ছে কিনা, যদি খাস জমি হয় তাহলে খাজনা এখানে নেবে না, এটা আপনার মাথায় থাকতে হবে। বা এই রিলেটেড জমি সংক্রান্ত এই বায়া দলিল আপনি মিউটেশন হয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব সতর্কতার সাথে, এই কাগজগুলো সঠিক কাগজ কিনা, কেউ আবার এইগুলোকে অনেক সময় 2 নাম্বারই করে জাল কাগজ বানিয়ে ফেলে, সেই ব্যাপারে আপনাকে ওই ধরনের অথরিটির কাছে কিন্তু চেক করে নিতে হবে যে দলিলটা ঠিক আছে কিনা, মিউটেশনের কাগজটা ঠিক আছে কিনা। এখন কিন্তু অনলাইনেও কিন্তু এই সত্যতা যাচাই করা যায়। আবার আপনি দেখবেন যে সেকেন্ড হ্যান্ড প্রপার্টির ক্ষেত্রে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এই যে ইউটিলিটি সার্ভিস যেগুলো, পানি, ইলেকট্রিসিটি, গ্যাস, এই বিলগুলো আপ টু ডেট আছে কিনা। আপনি হয়তো চেক করলেন না, কিন্তু দেখলেন যে এখানেই 50-60 হাজার টাকার একটা বাড়তি বিল ডিউ পড়ে আছে, যেটা আপনি মালিক হিসেবে যখন আসবেন তখন সেটা দায়িত্ব কিন্তু আপনার পড়বে। আবার সেকেন্ড হ্যান্ড প্রপার্টির ক্ষেত্রে আপনি যদি পুরো বিল্ডিংটা কেনেন অথবা ফ্ল্যাটটা কেনেন, আপনার কিন্তু দেখা উচিত যে লিফটের কন্ডিশন কি, এখানে জেনারেটরটা কীরকম সার্ভিস দিচ্ছে, এটা কি ইলেকট্রিসিটি যাওয়ার সময় আমরা এই যে জেনারেটর সার্ভিসটা পাচ্ছি কিনা, বিল্ডিংয়ের লাইফ টাইমটাও আপনাকে দেখতে হবে যে এটা কত বছরের পুরনো, এখানে কনস্ট্রাকশন কারা করেছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাকে কিন্তু চেক করতে হবে। আর একটা জিনিস চেক করা, যে কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে ওই এলাকার বাজারটা কীরকম, এটা কিন্তু দুভাবে ভেরি করে। একটা হচ্ছে যে ভালো মানের কোম্পানি যদি কোনো ল্যান্ড ডেভেলপ করে, মানে বিল্ডিং বানায়, তাহলে কিন্তু তারা যেহেতু গুণগত মানটা ভালো রাখে, ভালো মানের লিফট দিবে, ভালো মানের জেনারেটর দিবে, তাহলে তার কস্টটা একটু হাই হবে।
আবার দেখা যাবে যে যদি একটা ভালো মানের না, মানে ধরেন প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো হচ্ছে না, সে কিন্তু হয়তো আপনাকে একটা কিছুটা কম প্রাইসে ছাড়বে। এই বিষয়টা আপনাকে দেখতে হবে। আর যে জিনিসটা আপনার দেখা উচিত যে এই প্রপার্টিটা, সেটা ফ্ল্যাট হোক, ল্যান্ড হোক, ব্যাংকে মর্টগেজ আছে কিনা। ব্যাংকে যদি মর্টগেজ থাকে তাহলে মূল দলিলটা অথবা আপনার মিউটেশনের কাগজটা কিন্তু ব্যাংক ওটা নিয়ে রাখবে, তার মানে মূল কাগজটা ওই মালিকের কাছে থাকার কথা না। তাহলে মর্টগেজ একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আপনি যে প্রপার্টিটা কিনছেন সেটা মর্টগেজ থাকলে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও অনেক বেশি সতর্ক হতে হবে। আর অনেক বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। সেকেন্ড হ্যান্ড প্রপার্টির ক্ষেত্রে সেটাতে কি হয়, অনেক সময় ইন্টেরিয়র করা থাকে, এসি লাগানো থাকে, মানে অ্যাজ ইট ইজ যা যা জিনিসপত্র থাকবে আপনি কি সব কিছু মিলিয়ে দামটা ফিক্সড করেছেন, নাকি আপনার এই যে এগ্রিমেন্ট করার সময় এখানে একটা গ্যাপ রাখার কারণে আপনার দেখা গেল যে উনি হয়তো ওনার ডেকোরেশনটা খুলে নিয়ে গেল, এ কারণে আপনার পার্কিং থেকে শুরু করে সব বিষয়গুলো একদম নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকতে হবে এগ্রিমেন্টের মধ্যে। আবার অনেক সময় আমরা দেখি যে আমরা 3 মাস 4 মাস বা 6 মাসের একটা বায়না চুক্তি করি, যে চুক্তিটা আমরা রেজিস্টার্ড করি না। তাহলে যে ল্যান্ডটা বা যে ফ্ল্যাটটা আপনি বায়নার মাধ্যমে কিনছেন সেটা যেন রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি করা বায়না চুক্তি হয়। তাহলে কি হবে, ওই ব্যক্তি অন্য কারো কাছেও আর এটাকে ধরেন আরও একটা বায়না করলো, অথবা এই আপনি যখন বায়নাটা করলেন রেজিস্টার্ড হলে সে এই সময়ে দেখা গেল হুট করে সে ব্যাংকে মর্টগেজ করে ফেললো, অনেক ধরনের ক্রাইসিস হতে পারে। তখন কিন্তু এই রেজিস্টার্ড বায়নাটাই আপনাকে সেভ করবে। এই যে বিগ ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এই বিষয়গুলোকেও কিন্তু আমাদেরকে থাকতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে ল্যান্ডের উপরে আপনি স্থাপনা আছে, দোকান আছে, অথবা এই ধরনের টিন শেড আছে যেখানে আপনার এই দোকান চলছে, মালপত্র সহ মানুষ ব্যবসা করছে। তাহলে আপনি তখন কিন্তু কি করবেন, ওই দোকানদারকে ওখান থেকে অপসারণের চুক্তিটা এরকম হবে যে আমি অ্যাডভান্স করার আগেই আপনাকে ল্যান্ডটা ফাঁকা করে দিতে হবে। অথবা ভাড়াটিয়ার ক্ষেত্রে যেটা হবে, আপনি প্রপার্টিতে ইনভেস্ট করার ক্ষেত্রে, আপনি বায়না দেওয়ার ক্ষেত্রে বা রেজিস্ট্রি করার আগে আপনাকে ভাড়াটিয়াকে কিন্তু চলে যেতে হবে এবং বাসাটা ফাঁকা করতে হবে। পুরো ফাঁকা বাসাটা আপনি কিভাবে দখল নেবেন সেটাও আগে আলোচনা করে নিতে হবে, কারণ অনেক সময় রেজিস্ট্রি হওয়ার পরে যিনি আগের মালিক ছিলেন তিনি কিন্তু এই দায়িত্বগুলো যথাসময়ে পালন করতে চান না। এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তার মানে একটা প্রপার্টি কেনার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে যেটা আপনি মনোযোগ দিয়ে অথবা আপনি যদি একটু কেয়ারফুলি হ্যান্ডেল না করেন তাহলে সেটাও কিন্তু আপনার জন্য বিপদ ডাকতে পারে। এই জন্য প্রপার্টি চ্যানেল সবসময় আপনাদেরকে সতর্ক করছে। এই যে আমরা একটা খারাপ সময়ের মধ্যেও যে এই আলোচনাগুলো করছি, কারণ যারা এখন প্রপার্টিতে ইনভেস্ট করবেন তারা কিন্তু একটা বেটার টাইমে ভালো প্রফিট নিয়ে বের হতে পারবেন, অথবা কম দামে নিজের বাড়িটা কিনতে পারবেন। এটা যেমন একদিক থেকে আছে, তেমনি প্রপার্টি চ্যানেল আপনাদেরকে কিন্তু প্রপার্টিতে কিভাবে নিজের কেরিয়ার তৈরি করা যায়, এই সেক্টরটা যেহেতু সেকেন্ড লার্জেস্ট সেক্টর, এখানে হিউজ অপরচুনিটি আছে। আমরা যারা চাকরি খুঁজছি তারাও কিন্তু এখানে একটা চাকরির সম্ভাবনা তৈরি করতে পারি, নিজে একজন উদ্যোক্তা হতে পারি। এই বিষয়গুলো নিয়ে প্রপার্টি চ্যানেল বিভিন্ন ধরনের কেরিয়ার কোর্স তৈরি করছে এবং এখন কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে অনলাইনে আমরা প্রপার্টি এজেন্ট নামে একটা লাইভ ক্লাস করাচ্ছি এবং এখানে বিস্তারিত আলোচনার জন্য এই ওয়েবসাইটে বা ইউটিউবে আপনি সার্চ করলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পাবেন, আমাদের ইমেইল অ্যাড্রেস আছে, সেগুলোর মাধ্যমেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। অন্যদিকে আমরা কিন্তু এই যে ছোট ছোট কোর্স ডিজাইন করছি যেখানে আমরা কন্ট্রাক্টর তৈরি করার ক্ষেত্রেও একটা ভালো মানের কন্ট্রাক্টর তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা উদ্যোগ আছে এবং যারা ওয়ার্কার হিসেবে বিদেশে যাচ্ছেন তাদেরকে নিয়েও আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এটা যেমন আছে তেমনি আপনাদের যারা এখন প্রপার্টিতে ইনভেস্ট করছেন তাদের এই প্রপার্টি রিলেটেড ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা, আপনার ইনভেস্টটা ঠিক মতো হচ্ছে কিনা, আপনি কোনো লিগ্যাল ইস্যুর মধ্যে পড়বেন কিনা, এটা দেখার জন্য আমাদের একটা লিগ্যাল ভেটিং ডিপার্টমেন্ট আছে। তারা এই প্রপার্টি রিলেটেড ডকুমেন্টগুলোকে চেক করে দেয় যাতে কোনো ধরনের ব্যাড ইনভেস্টমেন্ট না হয়। আমরা কিন্তু কনসালটেন্সিও করছি যার মাধ্যমে আমরা আপনাদের এই যে ইনভেস্টমেন্টটা সিকিউর যাতে হয়
সেটার জন্য পরামর্শ দিচ্ছি রেগুলার। এটা আপনারা নিতে পারেন আপনার ইনভেস্টমেন্টকে সিকিউর করার জন্য। ভবিষ্যতে অন্য কোনো বিষয়ে আবার হয়তো আমরা কথা বলবো। আপনাদের সতর্কতা এবং আপনার ভালো ইনভেস্টমেন্ট, আপনার ভালো রিটার্ন, এটাই আমাদের লক্ষ্য। ভালো থাকবেন, ধন্যবাদ।